আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। সেই তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে তোমাদের যে গণিত কোয়েশ্চেনটি আসবে, সেই গণিত কোয়েশ্চেনটি নিয়ে আমি আজকে আলোচনা করব। হ্যাঁ, আমি ইতোপূর্বে বাংলা এবং ইংরেজি তোমাদের কোয়েশ্চেনটি আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি এবং সেখানে অনেকে কমেন্ট করেছেন, অনেক গার্ডিয়ান কমেন্ট করেছেন যে হচ্ছে গণিত কোয়েশ্চেনটি কিভাবে আসতে পারে সেটা দেখিয়ে দিতে। আসলে সেই কোয়েশ্চেনগুলো মানে যখন আমি তৈরি করেছি, তো তৈরি করার পর অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এই কোয়েশ্চেনগুলো আপনাদের গাইডের সাথে মিলে না। আসলে এটা মিলবে না কেন? কারণ হচ্ছে যে এটা কিন্তু একটা হচ্ছে নির্দেশনা এসেছে 14/11/2024 পরে যে কোয়েশ্চেনের ফরম্যাটটা কিভাবে হবে, আর আমি সেই আলোকেই কিন্তু কোয়েশ্চেনটি বানানোর চেষ্টা করছি। আশা করছি এরকমই একটি কোয়েশ্চেন পরীক্ষার হলে যারা গার্ডিয়ান দেখতেছেন আপনাদের বাচ্চাগুলা পাবে, আর যদি কোনো স্টুডেন্ট দেখে থাকে তো অবশ্যই তোমরা এরকমই একটি কোয়েশ্চেন পরীক্ষার হলে পাবে। তো আমি তোমাদেরকে একটু দেখাই যে আমাদের নির্দেশনাটা কিরকম আছে। এই হচ্ছে আমাদের নির্দেশনা। দেখো, 14/11/2024 নির্দেশনা এসেছে যে তৃতীয় শ্রেণী যে প্রাথমিক গণিতটা সেটা আমাদেরকে তৈরি করতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 20টা, আমাদের 20 মার্ক। শূন্যস্থান থাকবে 10টা, 10 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 12টার মধ্যে 10টা প্রশ্ন উত্তর দিতে হবে, এখানে 2 মার্ক করে 20 মার্ক। আর বড় প্রশ্ন থাকবে এখানে 10টা উত্তর দিতে হবে, 11টা থাকবে। 13টার মধ্যে আমাদের 10টা উত্তর দিতে হবে, এখানে 50 মার্ক। আমাদের এইভাবে আমাদেরকে কোশ্চেনের ফরম্যাটটি তৈরি করতে হবে। তো আমি সেই আলোকেই কিন্তু প্রশ্নের ফরম্যাটটি তৈরি করেছি। আপনারা যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন, আপনারা যারা গার্ডিয়ানগুলো দেখতেছেন অথবা যদি কোনো টিচার দেখে থাকেন তাহলে কোশ্চেনের ফরম্যাটটি কিন্তু এইভাবেই হবে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো এখানে দেখো যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 তৃতীয় শ্রেণী বিষয় প্রাথমিক গণিত, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 100। এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে 20টা, তাই না? তো এই বহু নির্বাচনী প্রশ্নগুলো আমাদের এখানে দেখো, আমি কি করব যে তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি হচ্ছে এখানে দাগিয়ে দিচ্ছি এবং এগুলো খাতায় কিভাবে লিখতে হয় সেগুলো আমি কিন্তু তোমাদেরকে বিগত ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছি, আজকেও দেখিয়ে দেবো ইনশাল্লাহ খাতায় এগুলো আমরা কিভাবে করে লিখবো। তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদের যে 1 নম্বর যে বহু নির্বাচনী প্রশ্নটি আছে সেটা হচ্ছে এই যে দেখো, এখানে এই সংখ্যাটিতে যে আছে এই সংখ্যাটির মধ্যে 9 এর স্থানীয় মান কত? 9 এর স্থানীয় মান কত? তো দেখো, এটা হচ্ছে এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর। তার মানে 9 এর স্থানীয় মান হচ্ছে 9, কিন্তু হাজারের ঘরে আছে। তাহলে 9 এর স্থানীয় মান কত হবে? 9000। কত হবে? 9000। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমাদের অ্যান্সারটি কি হবে? খ। আমি আপাতত এগুলো দাগিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমরা এগুলো খাতায় কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখবো। ওকে, আচ্ছা, এবার আমরা 2 নম্বর প্রশ্নটি দেখি। নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা? তো ক্রমবাচক সংখ্যা কোনগুলা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম করে আমাদের এখানে ক্রমবাচক সংখ্যা হচ্ছে ষোড়শ। ক্রমবাচক সংখ্যা কোনগুলো? ষোড়শ। ওকে, এখানে ক্রমবাচক সংখ্যা হচ্ছে ষোড়শ। আচ্ছা, যোগ করার সময় কোন ঘর থেকে শুরু করতে হয়? যোগ করার সময় কোন ঘর থেকে শুরু করতে হয়? এককের ঘর থেকে, তাই না? যোগ করার সময় কোন ঘর থেকে শুরু করতে হয়? এককের ঘর থেকে। ওকে, 4 নাম্বারটা দেখো, এই যে এখানে উপরে আছে 85, নিচে আছে 15। এখন উপরের সংখ্যা দুইটির যোগফল কত হবে? তো 85 আর 15 যোগ করলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। 85 আর 15 যোগ করলে আমাদের কত অ্যান্সার হবে? 100। কত হবে? 100। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। আচ্ছা, এরপরে 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে 80 বিয়োগ 10 সমান সমান 70। এখানে 10 কে কি বলা হয়? তো এখানে যে 10 আছে এই 10 কে কি বলা হয়? 10 কে বলা হয় হচ্ছে বিয়োজ্য। 10 কে কি বলা হয়? বিয়োজ্য। ওকে, তারপরে দেখো 867 থেকে 534 যদি আমরা বিয়োগ করি তাহলে সমান সমান কত হবে? কত হবে? এটা আমরা যদি বিয়োগ করে দেখি অন্য জায়গায় তাহলে কিন্তু এটা অ্যান্সার আসবে হচ্ছে 333। কত আসবে? 333। ওকে, তো এগুলো ছোট্ট অঙ্ক, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি না, আমি বড় বড় অঙ্কগুলো খাতায় করে দেখিয়ে দিয়েছি। এগুলো আমি অ্যান্সার গুলো লিখে এখানে দাগ দিয়ে দিচ্ছি, তোমরা এগুলা খাতায় লিখবা এবং বের করে দেখতে পারো। আচ্ছা, এরপরে দেখো 7 নাম্বার 12 গুণন 10 সমান সমান 120। এখানে গুণ্য কোনটি? এখানে গুণ্য হচ্ছে, এখানে গুণ্য কোনটি? 12। গুণ্য কোনটি? 12। গুণ্য, গুণক, গুণফল, তাই না? তাহলে এটা 12 হচ্ছে গুণ্য। আচ্ছা, তারপরে দেখো 8 নাম্বারে 63 ভাগ 3 সমান সমান 21। এখানে ভাজ্য কোনটি? এখানে ভাজ্য হচ্ছে
63। এখানে ভাজ্য কোনটি? 63। আচ্ছা, ভাজ্য, ভাজক, ভাগফল। ওকে। আচ্ছা, এরপরে দেখো 9 নম্বর প্রশ্নটি হচ্ছে যে কোনটি সঠিক? এখানকার মধ্যে কোনটি সঠিক? আমরা এখানকার মধ্যে একটা সঠিক পাচ্ছি, সেটা হচ্ছে ভাজ্যের সূত্রটি ক নাম্বারে, সেটা হচ্ছে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান সমান হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তার মানে আমরা ক নাম্বার অ্যান্সারটি আমরা সঠিক পাচ্ছি, বাকিগুলো আমাদের একটাও মিলবে না। ওকে, এবার দেখো 10 নাম্বারটি, একটি আমের দাম 5 টাকা হলে 35 টাকায় কয়টি আম পাওয়া যাবে? একটি আমের দাম 5 টাকা হলে 35 টাকায় কয়টি আম পাওয়া যাবে? আমরা যদি 5 দিয়ে 35কে ভাগ দিই তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব, তাই না? তাহলে আমাদের উত্তর কি হবে? খ। আমাদের উত্তর হবে খ, 7টি আম পাওয়া যাবে, তাই না? আচ্ছা, একটি ঝুড়িতে 8টি আপেল থাকলে 8টি ঝুড়িতে কতটি আপেল থাকবে? এটা আমাদেরকে কি করতে হবে? একটি ঝুড়িতে থেকে যখন 8টি ঝুড়িতে যাব তখন গুণ করতে হবে, ছোট থেকে বড়তে গেলে গুণ। তাহলে আমরা যদি 8 দিয়ে 8কে গুণ করি তাহলে কত হবে? 8 8 64। তাহলে আমাদের অ্যান্সার হবে 64। ওকে, 65 টাকা 35 পয়সা, 15 টাকা 50 পয়সা আর 49 টাকা 15 পয়সা, এটা যদি আমরা একখানে করি তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 130 টাকা। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ঘ, 130 টাকা। তোমরা যদি যোগ করো এই 65, 15 আর 49 আমরা এক পাশে যোগ করব, পয়সাগুলোকে আমরা এক পাশে যোগ করে আমরা উত্তর পাবো হচ্ছে 130 টাকা। ওকে, আমি এটা এখন দেখিয়ে দিচ্ছি না, আমি অন্য বড় বড় অঙ্কগুলো দেখিয়ে দেবো, এগুলো আশা করছি নৈবিত্তিক অঙ্কগুলো তোমরা পারবে। ওকে, এরপরে দেখো 13 নাম্বার, 3 মিটার ফিতা 9 এর কত অংশ? তাহলে আমরা যদি কাটাকাটি করি 3 এর, আমরা যদি কাটাকাটি করি এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 3, তার মানে 3 এর 1 অংশ, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ক। আচ্ছা, লবকে যদি আমরা ত্রিভুজ আর হরকে যদি আমরা বৃত্ত দ্বারা চিহ্নিত করি তাহলে ভগ্নাংশটি নিচের কোনটি হবে? লব থাকে কোথায়? উপরে। আর হর থাকে কোথায়? নিচে। তাহলে উপরে থাকবে ত্রিভুজ, নিচে থাকবে বৃত্ত। এরকম কোনটা আছে? নিচে থাকবে বৃত্ত, উপরে থাকবে ত্রিভুজ, এটা হবে, তাই না? আচ্ছা, আমরা যদি এই ভগ্নাংশের বিয়োগটা করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 2 এর 1। আমরা যদি এই ভগ্নাংশের বিয়োগটা করে ফেলি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 2 এর 1। ওকে, আশা করছি ছোট্ট এই ভগ্নাংশের বিয়োগটা তোমরা পারবে। ওকে, তারপর যদি না পারো তাহলে আমাদের এগুলো অন্য ক্লাসে করাইতে হবে। হ্যাঁ, এখানে আমি যদি এগুলো করাতে যাই তাহলে আমার বাকি অঙ্কগুলো করাতে অনেক সময় লেগে যাবে। তোমরা যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি করে দিব অবশ্যই। তারপর দেখো 16 নাম্বার, তরল পদার্থের পরিমাপের একক কি? তরল পদার্থের পরিমাপের একক কি তোমরা বলো তো, একটু ট্রাই করো, তোমরা বলো আমাকে, তরল পদার্থের পরিমাপের একক কি হতে পারে বলো দেখি? লিটার হবে। কি হবে? লিটার। ওকে, তারপরে দেখো বৃত্ত কি? বৃত্ত হচ্ছে একটা বৃত্ত কি? এখানে বৃত্ত, এখানে খ নাম্বার অ্যান্সারটি হবে, এটা হবে একটা বক্ররেখা। বৃত্তটি কি হবে? একটা বক্ররেখা। বৃত্তটি কি হবে? বক্ররেখা, তাই না? আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপের একক কি? দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য পরিমাপের কি? মিটার। ওকে, 24 ঘন্টায় কত দিন? 24 ঘন্টায় আমরা জানি 24 ঘন্টা হচ্ছে একদিন। 24 ঘন্টায় কত দিন? একদিন। চতুর্ভুজের কয়টি বাহু থাকে? চতুর্ভুজ শুনেই বোঝা যাচ্ছে যে ভুজ মানে বাহু, চতুর মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে 4টি বাহু। তার মানে একটা চতুর্ভুজের কয়টি বাহু থাকে? 4টি বাহু থাকে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? ঘ। তাহলে এই হচ্ছে আমাদের নৈবিত্তিক যে 20টি কোয়েশ্চেন ছিল, এই হচ্ছে 20টি কোয়েশ্চেন। আমরা 20টি কোয়েশ্চেন হচ্ছে দেখে নিলাম। এই 20টি কোয়েশ্চেন আমরা দেখলাম। এই 20টি কোয়েশ্চেন আর আমরা অ্যান্সারগুলো যদি আমরা খাতায় দেখি তাহলে আমরা অ্যান্সারগুলো কিভাবে আমরা দেখবো একটু দেখো। আমরা অ্যান্সারগুলো কিভাবে খাতায় লিখবো? এই যে আমরা প্রথমে উত্তর দেব কি? ক নং প্রশ্নের উত্তর আমরা লিখবো। ক নং প্রশ্নের উত্তর লেখার পর তারপর আমরা কিন্তু এখানে এইভাবে করে 1 নং উত্তর খ দিয়ে এভাবে করে সুন্দর করে আমরা 1 নং থেকে শুরু করে আমরা সবগুলো অ্যান্সার এইভাবে করে খাতায় আমরা লিখে ফেলবো। এই যে খাতায় এইভাবে করে আমরা লিখবো, এখান থেকে শুরু হয়ে আমরা এইভাবে করে অ্যান্সারগুলো লিখে রাখবো। ওকে, তারপরে আমাদের আরো যে বাকি কোশ্চেনগুলো আছে সেগুলো একটু তোমরা এখানে দেখো। এই যে 16 নাম্বার থেকে এখানে শুরু হবে, এই 16 থেকে আমরা শুরু করে 20 পর্যন্ত আমরা এইভাবে করে অ্যান্সারগুলো দিয়ে দিব। আমি তো টিক চিহ্নগুলো অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে দেখে আবার সেগুলো লিখে নিতে পারো। আমি এখানে আবার লিখে রাখছি। তো আমরা এইভাবে করে 1 নাম্বার অ্যান্সারগুলো, যে নৈবিত্তিক যে অ্যান্সারগুলো আছে বা বহু নির্বাচনী যে অ্যান্সারগুলো আছে সেগুলো আমরা এইভাবে করে সুন্দর করে সাজিয়ে আমাদের জন্য ফটাফটাগুলো সোজা হয়। হ্যাঁ, আমরা নাম্বারগুলো সুন্দর করে সোজা করে আমরা এইভাবে করে অ্যান্সারগুলো দিয়ে দিব। ওকে,
তো এই হচ্ছে আমাদের 1 নম্বরের প্রশ্ন ছিল। এবার আমরা 2 নম্বর প্রশ্নগুলো দেখি। দেখো 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের শূন্য স্থান আসবে। 2 নম্বরে আমাদের কি আসবে? শূন্য স্থান। তো শূন্য স্থানের অ্যান্সার গুলো আমরা যদি এইভাবে দেখি, যাই হোক শূন্য স্থান দেখার অ্যান্সার গুলো দেখার আগে আমরা একটু জিনিসটা দেখে নিই যে শূন্য স্থানগুলো কিভাবে আসবে। দেখো যে যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলে? তাকে অবশ্যই যোগফল বলে। তার মানে অ্যান্সার হবে এখানে কি? যোগফল। যোগের বিপরীত প্রক্রিয়া কি? যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিয়োগ। তাহলে এখানে অ্যান্সার হবে কি? বিয়োগ। ওকে, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় বিয়োজন। তাকে কি বলে? বিয়োজন বলে। যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে কি বলে? তাকে বিয়োজ্য বলে। তাকে কি বলে? বিয়োজ্য। বিয়োজ্য বিয়োজন সমান হলে বিয়োগফল শূন্য হবে। তার মানে এখানে অ্যান্সার হবে কি? বিয়োগফল। আচ্ছা, গুণের জন্য সর্বনিম্ন 2টি সংখ্যা প্রয়োজন। 2টি সংখ্যা যদি না থাকে তাহলে আমরা কিভাবে করে গুণ করব? তাহলে গুণের জন্য সর্বনিম্ন 2টি সংখ্যা প্রয়োজন। আচ্ছা, গুণের বিপরীত প্রক্রিয়া হলো ভাগ। গুণের বিপরীত প্রক্রিয়া কি? ভাগ। ওকে, ভাজক ও ভাগশেষের মধ্যে কোনটি বড়? ভাজক ও ভাগশেষের মধ্যে হচ্ছে ভাজক বড়, তাই না? আচ্ছা, যেসব ভগ্নাংশের মান সমান তাকে সমতুল ভগ্নাংশ বলে। তাকে কি বলে? সমতুল ভগ্নাংশ বলে। ওকে, বাংলাদেশে 8টি ধাতব মুদ্রা প্রচলন আছে। বাংলাদেশে কয়টি ধাতব মুদ্রা প্রচলন আছে? 8টি ধাতব মুদ্রা প্রচলন আছে। ওকে, আর বাকি যে এখানে দেওয়া আছে বাংলাদেশে কয়টি কাগজের নোট প্রচলন আছে? 10টি। আর ওজন পরিমাপের একক কি? ওজন পরিমাপের একক কি তোমরা বলো তো? এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম। তোমরা এই যে বাকি এই দুইটা আছে এখানে 10টি, আর আমি এখানে যে 2টি আছে এই 2টি আমি অ্যান্সার গুলো লিখিনি। কারণ এই জন্যই লিখিনি যে এই অ্যান্সার গুলো আমাদের লাগবে না, আমরা 10টা পর্যন্ত লিখবো। তাহলে এই দুইটা আমরা কি করব? এই দুইটা যদি তোমরা পারো তাহলে তোমরা দিবে। যেমন আমি একটা বলে দিলাম আর এটা আমি রেখে দিলাম ওজন পরিমাপের এককটি। খুব সহজ, এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা বই থেকে খুঁজে তারপর অবশ্যই লিখবে, লিখে আমাকে কমেন্টে জানিয়ে দিবে যে 12 নম্বরের উত্তরটি কি হতে পারে। তাহলে আমি বুঝবো তোমরা ভিডিওটি ভালো করে দেখেছো। ওকে, তো যাই হোক এই হলো আমাদের 2 নম্বরের খ নম্বরের অ্যান্সার। এখন আমরা খ নম্বরের অ্যান্সার গুলো কিভাবে করে খাতায় লিখবো দেখো, আমরা উপরে লিখে রাখবো যে খ নং প্রশ্নের উত্তর লেখার পর আমরা এইখানে আমরা দিব। দেখো আমি কিন্তু এগুলা ক খ গ ঘ দিয়েছিলাম প্রথমে, তারপর আমি দেখতেছি এগুলা 1 2 3 4 নাম্বারিং করা আছে। তো আমি 1 2 3 4 পরে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর দেখো এই জন্য কাটাকাটি হয়েছে। তাহলে 1 এর উত্তর কি হবে? যোগফল। 2 এর উত্তর হবে বিয়োগ। 3 এর উত্তর হবে বিয়োজন। 4 এর উত্তর হবে বিয়োজ্য। 5 এর উত্তর হবে বিয়োগফল। 6 এর উত্তর হবে 2। 7 এর উত্তর হবে ভাগ। 8 এর উত্তর হবে ভাজক। 9 এর উত্তর হবে হচ্ছে সমতুল। আর 10 এর উত্তর হবে 8। এগুলোর নিচে আমরা দাগ কেন দিয়ে দিয়েছি? কারণ হচ্ছে শূন্য স্থানে নিচে উত্তরের নিচে কি দিতে হয়? দাগ দিতে হয়। ওকে, যাই হোক আমরা খ নাম্বারের অ্যান্সার গুলো দেখে নিলাম। এবার চলে আসো আমরা আমাদের যে গ নাম্বার অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে করে লিখবো সেটা আমরা খাতায় দেখবো। তো প্রথমে আমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নিই। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্ন দেখো কি লেখা আছে। 1 নম্বর প্রশ্নটি আছে, 2টি বইয়ের একটিতে 85 পৃষ্ঠা, অপরটিতে 97 পৃষ্ঠা। 2টি বইয়ে মোট কত পৃষ্ঠা আছে? এই যে মোট, যখন এই মোট বলবে তখন তো আমাদেরকে যোগ করতে হবে, তাই না? তো এগুলো আমাদেরকে যোগ করতে হবে। ওকে, 100 থেকে 0 বাদ দিলে কত হয়? 100 থেকে 0 বিয়োগ করলে কত হয়? আচ্ছা, 2টি সংখ্যা গুণ করার ক্ষেত্রে যার দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? আচ্ছা, 5টি কলমের দাম 25 টাকা হলে একটি কলমের দাম কত? একটি কলমের দাম কত? আচ্ছা, 5 নাম্বার, কত দিনে 1 বছর? কত দিনে 1 বছর? আচ্ছা, 6 নাম্বার হচ্ছে 1 ও 2 টাকার নোটে কি লেখা থাকে? 7 নাম্বার, ভগ্নাংশের উপরের অংশকে কি বলে? 8 নাম্বার, বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? 9 নাম্বার, সমকোণের চেয়ে বড় কোণকে কি বলে? 10 নাম্বার, জ্যামিতি বলতে কি বোঝায়? 11 নাম্বার, 300 পয়সায় কত টাকা? তারপর 12 নাম্বার, এখানে একটা বক্স দেওয়া আছে, গুণন 9 সমান সমান 162। তাহলে এখানে কোন সংখ্যা বসালে, যেটাকে আমরা গুণ করলে 162 হয়, সেটা আমরা এখানে এই সংখ্যাটিকে বসাবো, বসিয়ে আমরা দেখব। ওকে, তো এই হচ্ছে আমাদের শূন্যস্থানের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে করে আমরা খাতায় অ্যান্সার করতে পারি বা খাতায় আমরা লিখতে পারি সেগুলো আমরা এখন দেখব। তো চলো আমরা দেখি আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সারগুলো আমরা কিভাবে করে লিখেছি। দেখো, 1 নম্বরের উত্তর হবে হচ্ছে 182 পৃষ্ঠা। আমরা যদি
85 এবং 97 কে যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত 182। ওকে, তারপর 2 নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে 100। আমরা যদি 100 থেকে 0 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 100ই থাকবে, তাই না? এই জন্য উত্তর হবে কি 100। 3 হচ্ছে উত্তর হবে গুণক, 4 উত্তর হবে 5 টাকা। আমরা যদি 25 কে 5 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু 5 আসতেছে। একদিন সমান 1 বছর সমান 365 দিন, এটা আমরা লিখে রাখছি। আচ্ছা, তারপরে দেখো এখানে 2 টাকা 1 টাকা 2 টাকার নোটে কি লেখা থাকে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকে। আচ্ছা, তারপরে 7 নাম্বার আছে যেটা, সেটা হচ্ছে লব। 8 নাম্বারে হবে হচ্ছে কিলোমিটার। 9 নাম্বারে হবে হচ্ছে স্থূলকোণ। 10 নাম্বারে হবে হচ্ছে জ্যামিতি বলতে ভূমির পরিমাপকে বোঝায়। যে অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ কে বোঝায়। ওকে, সরি, তাহলে জ্যামিতি বলতে ভূমির পরিমাপকে বোঝায়, যে অর্থ ভূমি আর মিতি অর্থ কি পরিমাপকে বোঝায়। ওকে, তাহলে আমরা প্রশ্নগুলো আরেকবার দেখি। দেখো, এই যে হচ্ছে আমাদের প্রশ্ন, এই হচ্ছে প্রশ্নগুলো। আমি কিন্তু এখানকার যে 11 আর 12 দুইটা আমি লিখিনি, কেন? কারণ আমাদেরকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, আমরা এখানে 12টা দিয়েছি কিন্তু আমরা 10টি প্রশ্নের উত্তর দিব, এই জন্য আমরা 10টি প্রশ্নের উত্তর দিয়েছি। এখানে কিন্তু দেখো 300 পয়সা কত টাকা? 100 পয়সা সমান কয় টাকা? 1 টাকা না? তাহলে 300 পয়সা সমান কয় টাকা? 3 টাকা। এখন তোমরা কি করবে, এই যে এখানে বক্সটা আছে, এই বক্সটা যদি এই পাশে সমান সমানের বাম পাশে যদি গুণ থাকে তাহলে আমাদেরকে ভাগ করে অ্যান্সারটা বের করতে হয়। যদি বিয়োগ থাকে তাহলে যোগ করে, আর যদি যোগ থাকে তাহলে বিয়োগ করে, আর যদি ভাগ থাকে তাহলে গুণ করে, আর যদি গুণ থাকে তাহলে ভাগ করে। তাহলে আমরা 162কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে যাব যে এখানে কোন সংখ্যাটি বসবে। তো আমি বলে দিলাম, তোমরা এগুলো বের করে আমাকে কমেন্ট বক্সে লিখে দিবে যে 11 এবং 12 নম্বরের গয়ের 11 এবং 12 নম্বরের উত্তরটি কি হতে পারে। তোমরা খাতায় লিখে আমাকে স্ক্রিনশট দিয়ে কমেন্টে দিয়ে দিবে। ওকে, তো দেখো তারপরে আমাদের যে ধাপটি আছে সেটা হচ্ছে বড় প্রশ্ন। এখানে কিন্তু আমাদেরকে বড় প্রশ্ন দিতে হবে টোটাল কয়টি? 10টি দিব, ঠিক আছে, কিন্তু তার মধ্যে 10 নাম্বার 11 নাম্বারটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখানে আমরা 10টা প্রশ্ন করেছি, 11টি প্রশ্ন। তো দেখো এখন এই যে 1 নাম্বার যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে লিমু 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার গল্পের 3টি বই এক মাসে পড়ে শেষ করলো। সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? তারপরে 2 নাম্বার হচ্ছে দুইটি সংখ্যার যোগফল 8430, এদের যদি একটি 5275 হয় তাহলে অপর সংখ্যাটি কত? ওকে, 3 নাম্বার একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? ওকে, তারপর দেখো 4 নাম্বারে রেজার 532 টাকা আছে, যদি একটি ডিমের দাম 7 টাকা হয় তবে সে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকবে? ওকে, 5 নাম্বার একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 75 টাকা, একটি কলমের মূল্য 20 টাকা, তাহলে একটি বইয়ের মূল্য কত? ওকে, 6 নাম্বার মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, মায়ের বর্তমান বয়স 45 হলে পুত্রের বর্তমান বয়স কত? 7 নাম্বার রিমা 85 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনে, সে দোকানদারকে 100 টাকা দেয়, দোকানদার কত টাকা ফেরত দেবেন? 8 নাম্বার নিচে কিছু ভগ্নাংশের হর ও লব দেওয়া হলো, ভগ্নাংশগুলো লিখি। লব 7, হর 9, হর 17, লব 5, লব 11, হর 15, হর 8, লব 3। এগুলো আমাদেরকে ভগ্নাংশ আকারে লিখে দেখাতে হবে। ওকে, 9 নম্বরে হচ্ছে দেখো গ্রামে প্রকাশ করি, গ্রামে প্রকাশ করি, তাহলে 8 কিলোগ্রামকে আমরা গ্রাম বানাবো, 6 কিলোগ্রামকে আমরা গ্রাম বানাবো, 7 কিলোগ্রামকে 7 কিলোগ্রাম এবং 300 গ্রামকে আমরা গ্রাম বানাবো, 8 কিলোগ্রাম এবং 850 গ্রামকে আমরা গ্রাম বানাবো। 10 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রিমনের বিদ্যালয় 4টা বেজে 15টায় মানে 4টা 15 মিনিটে ছুটি হয়। ওকে, এটা 4:15টায় বোঝাচ্ছে যে 4টা 15 মিনিটে ছুটি হয়, তার বাসায় পৌঁছাতে 40 মিনিট সময় লাগে, সে কয়টার সময় বাসায় পৌঁছায়? এটা আমরা অঙ্ক করব। ওকে, তারপরে দেখো এখানে নিচের চিত্রগুলো লক্ষ্য করো, এখানে আই নাম্বারে একটা চিত্র দেওয়া আছে, ডাবল আই নাম্বারে একটা চিত্র দেওয়া আছে এবং ট্রিপল আই নাম্বারে একটা চিত্র দেওয়া আছে। তো এখানে 3টা প্রশ্ন করেছে যে আই নং চিত্রটির নাম কি এবং এটি কত ডিগ্রি সমান। 2 নম্বরে খ নম্বরে 2 কোশ্চেন করেছে যে 2 নং চিত্রটি কোণের নাম এবং কোণের পরিমাণ কত পর্যন্ত হয় লেখো। ওকে, আচ্ছা 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 3 নং চিত্রটি কোণের নাম এবং কোণের পরিমাণ কত পর্যন্ত হয় লেখো। ওকে,
তাহলে আমরা এখন বড় প্রশ্নগুলোর অ্যান্সার গুলো দেখবো। এখান থেকে 1 থেকে শুরু করে আমরা হচ্ছে 11 পর্যন্ত অ্যান্সার গুলো দেখবো। তোমরা প্রথমে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও। দেখো এই যে প্রশ্ন, আমি যখন উত্তর দেখাবো তখন আমরা আর প্রশ্ন দেখবো না। এই হচ্ছে আমাদের প্রশ্ন 1 থেকে 3 পর্যন্ত। তারপর বাকি দেখো এখানে 4 থেকে শুরু করে এই যে 11 পর্যন্ত আমাদের প্রশ্নগুলো, এই যে 4 থেকে শুরু করে 11 পর্যন্ত। ওকে, এখন আমরা অ্যান্সার গুলো খাতায় দেখি তো, যে এইগুলো আমরা অ্যান্সার গুলো কিভাবে করে লিখতে পারি। ওকে, আচ্ছা তাহলে দেখো 1 নাম্বার ঘ নং প্রশ্নের 1 নাম্বার সমাধান। আমি এখানে সবগুলো প্রশ্নের উত্তর করে দেখিয়েছি, তোমরা কিন্তু সবগুলাই দিবা না, কারণ তোমাদেরকে তো 10টি দিতে হবে, তাই না? তো তোমরা অবশ্যই 10 নাম্বার আর 11 নাম্বারটি দিয়ে বাকি 10টি মিলিয়ে 10টি প্রশ্নের উত্তর দিবে। ওকে, তাহলে দেখো 1 নং সমাধান আমি যেভাবে করে লিখেছি, এই যে উপরে নাম্বার দিবে, নাম্বার দিয়ে অবশ্যই নিচে একটা দাগ দিয়ে দিতে হবে, যে ঘ নং প্রশ্নের উত্তর লিখে এখানে দাগ দিয়ে দিবা। তারপরে এখানে 1 নং সমাধান লিখে আমি যেভাবে করে লিখেছি, যেভাবে করে টান দিয়েছি, তোমরা এইভাবে করে সুন্দর করে খাতায় লিখে চলে আসবে অবশ্যই, তাহলে স্যার তোমাদেরকে ভালো একটি নাম্বার দিবে। ওকে, তাহলে দেখো প্রথম গল্পের বইয়ে ছিল 261 পৃষ্ঠা, তাহলে এইভাবে লিখবো, প্রথম গল্পের বইয়ে 261 পৃষ্ঠা, দ্বিতীয় গল্পের বইয়ে 275 পৃষ্ঠা, তৃতীয় গল্পের বইয়ে 350 পৃষ্ঠা, মোট পড়েছে, আমরা যদি এগুলো যোগ করি তাহলে হবে 886 পৃষ্ঠা। ওকে, এখন দেখো আমি কিন্তু এগুলো যোগ, এখানে দেখো আমি কমা দিয়েছি, তাই না? তাহলে তোমরা যখন এরকম এগুলো যদি বারবার লিখতে না মন চায়, তাহলে প্রথম গল্পের বইয়ের এখানে গল্পের নিচে কমা দিয়ে তোমরা এভাবে দিতে পারো। আর এগুলো যদি আমরা যোগ করি, আমরা যদি যোগ করি, যোগ অবশ্যই তোমরা পারো, তাহলে এখানে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে কত? 886 পৃষ্ঠা। ওকে, আমরা এখানে উত্তর লিখে দিব 886 পৃষ্ঠা। তাহলে 1 নাম্বার আমাদের সমাধান শেষ হয়ে যাবে। ওকে, এরপর 2 নাম্বার সমাধানটা দেখো। 2 নাম্বার প্রশ্নটি দেখবে, তারপর 2 নাম্বার সমাধানটি দেখবে, যে দুইটির যোগফল 8430, একটি সংখ্যা 5275। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমাদের অপর সংখ্যাটি হবে 3155। 3155। ওকে, তাহলে আমরা কিন্তু অ্যান্সারটি পেয়ে গেছি। উত্তর লিখবো কত? উত্তর 3155। আশা করছি তোমরা এটা বিয়োগটি করতে পারবে, তাই না? ওকে, এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। 3 নম্বর আমাদের প্রশ্নটি হচ্ছে, 3 নম্বর প্রশ্নটির উত্তরটি হচ্ছে এটা, যে একটি বইয়ে আছে 130 পৃষ্ঠা। একটি বইয়ে আছে 130 পৃষ্ঠা, অতএব 28টি বইয়ের আছে। যখন একটি থেকে আমরা 28টি বইয়ের পৃষ্ঠা গণাবো তখন অবশ্যই কিন্তু আমাদেরকে গুণ করে আমাদেরকে সেটা বের করতে হবে, তাই না? তো আমাদের যখন একটি বই থেকে যখন আমরা 28টি বই বের করতে যাব তখন গুণ করে বের করব। এজন্য আমরা 130-এর সাথে 28 গুণ করে আমরা অ্যান্সার পেয়েছি কত? 3640। দেখো আমি গুণটা এখানে দেখিয়ে দিয়েছি। 130-এর সাথে যখন আমরা 28 গুণ করব তখন আমাদের অ্যান্সার আসবে কত? 3640। তোমরা গুণ করবে, গুণ করে দেখবে যে আসলে আমার গুণটার সাথে তোমার গুণটা মিলে কিনা। তারপর উত্তরে আমরা লিখে দিব 3640 পৃষ্ঠা। ওকে, আমি এগুলো আগেই করে রেখেছি, কারণ হচ্ছে আমি যদি তোমাদেরকে এখন লিখে লিখে বোঝাতে চাই তাহলে কিন্তু আমার কিন্তু অনেক সময় লেগে যাবে। তো যেহেতু আমাদের সামনে পরীক্ষা, আমি শুধু অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, যে অ্যান্সারগুলো কিভাবে লিখতে হয় সেই সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে যদি লিখো পরীক্ষার হলে তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে। 4 নাম্বার দেখো, আমাদের 4 নাম্বারের উত্তরটা এইভাবে হবে, যে 7 টাকায় পাওয়া যায় একটি ডিম, 7 টাকায় পাওয়া যায় একটি ডিম, অতএব 532 টাকায় পাওয়া যায় 532-কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে উত্তর আসবে কয়টি? 7। 76টি ডিম। 76টি ডিম। ওকে, তাহলে আমরা যখন এটা 7 দিয়ে ভাগ দিব তখন আমাদের ভাগশেষ শূন্য হবে। তাহলে উত্তর হবে সে 76টি ডিম কিনতে পারে এবং কোনো অবশিষ্ট থাকবে না। ওকে, আচ্ছা, এই যে আমরা যদি 4 নম্বর প্রশ্নটা একটু দেখি, এই যে 4 নম্বর প্রশ্নটি, এই হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে এটা। ওকে, 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা, দেখো এই যে। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্নটি দেখো তোমরা একটু। হ্যাঁ, 5 নম্বর প্রশ্নটি যে দেখতে পাচ্ছ, এই যে 5 নম্বর প্রশ্ন, এই 5 নম্বর প্রশ্নের উত্তর আমরা এখানে দেখবো। এখন দেখো, এই হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর, যে একটি কলমের মূল্য 20 টাকা, অতএব 3টি কলমের মূল্য আমরা বের করব 20 গুণিত 3, আমরা কত বের করব? 60 টাকা। তারপরে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে কত টাকা? 75 টাকা। আর 3টি কলমের মূল্য যে আমরা একটু আগে বের করছি 60 টাকা, সেইটা এখানে লিখবো।
বিয়োগ করে দিব, তাহলে আমাদের একটি বইয়ের মূল্য বের হয়ে যাবে। একটি বইয়ের মূল্য কত? 15 টাকা। উত্তর হচ্ছে 15 টাকা। ওকে, প্রশ্নটা কি ছিল দেখো, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 75 টাকা, একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? ওকে, তাহলে আমরা এটা এইভাবে করে বের করব যে একটি কলমের মূল্য 20 টাকা, অতএব 3টি কলমের মূল্য 20 গুণিত 3 সমান সমান 60 টাকা। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 75 টাকা, 3টি কলমের মূল্য আমরা যেটা বের করেছি 60 টাকা, এখানে আমরা দিব, দিয়ে আমরা বিয়োগ করে দিলে আমাদের কত টাকা আসবে? 15 টাকা চলে আসবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের 6 নম্বর প্রশ্নটা দেখো, মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বর্তমান বয়স 45 বছর, পুত্রের বর্তমান বয়স কত? ওকে, তাহলে আমরা এই যে অ্যান্সারটি আমরা এইভাবে দেখবো। দেখো 6 নাম্বার, মায়ের বর্তমান বয়স হচ্ছে 45 বছর, মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের কত গুণ? 3 গুণ। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? 45কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 15 বছর। উত্তর হবে কত বছর? 15 বছর। ওকে, তাহলে 6 নম্বরের উত্তর হচ্ছে 15 বছর। 6 নম্বরের উত্তরটা তোমরা এইভাবে দেখে নাও। ওকে, 6 নম্বরের প্রশ্নটা হচ্ছে এই যে এটা 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরে আমরা দেখো 6 নম্বরের উত্তরটা দেখি একটু, এই যে 6 নম্বরের উত্তর। ওকে, এবার আমরা 7 নম্বরের প্রশ্নটি দেখি। 7 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে যে এটা রিমা 85 টাকায়, এই যে প্রশ্নটা, এটা আমি একটু আগে পড়িয়ে দিয়েছি, তাহলে এটা আর আমি পড়তেছি না। তো আমরা 7 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। এই 7 নম্বর প্রশ্নের উত্তর আমরা যদি লিখি তাহলে অ্যান্সার হবে আমাদের এইভাবে, যে রিমা দোকানদারকে দেয় 100 টাকা 00 পয়সা। কেন 00 পয়সা দিলাম? কারণ এটাতে যে পয়সা আছে এজন্য আমাদের এটাতেও পয়সা দিতে হবে, তাহলে আমরা বিয়োগ করতে পারবো। ওকে, আর বইয়ের মূল্য কত? বইয়ের মূল্য হচ্ছে 85 টাকা 75 পয়সা। তো আমরা যদি এটা এখন বিয়োগ করি, আমরা যেভাবে নর্মালি বিয়োগ করি সেভাবেই আমরা বিয়োগ করব। এভাবে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসবে কত? 14 টাকা 75 পয়সা। তাহলে দোকানদার ফেরত দিবে কত টাকা? 14 টাকা, সরি 25 পয়সা। 14 টাকা 25 পয়সা আমাদেরকে দোকানদার ফেরত দিয়ে দিবে। ওকে, আচ্ছা, তাহলে উত্তর হবে দোকানদার 14 টাকা 25 পয়সা ফেরত দেবেন। এভাবে করে কিন্তু উত্তর সুন্দর করে লিখিয়ে দিতে হবে। ওকে, 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারটা হচ্ছে নিচে কিছু ভগ্নাংশের হর ও লব দেওয়া হলো, ভগ্নাংশগুলো লেখো। এই যে ভগ্নাংশগুলো, এগুলো আমাদেরকে খাতায় লিখতে হবে, অর্থাৎ লব হর। তোমরা জানো যে লব হচ্ছে উপরে থাকে আর হর কথা থাকে নিচে। তাহলে এটা যদি তোমরা বুঝো, তাহলে যদি লব বলে তাহলে এটা উপরে দিতে হবে, আর হর বললে নিচে দিতে হবে। তো আমরা যদি ভগ্নাংশগুলো লিখি, প্রশ্নগুলো একটু ভালো করে দেখো। এই যে প্রশ্ন, এগুলোর উত্তর হবে এই যে এটা। প্রথম ভগ্নাংশ হবে 9-এর 7, দ্বিতীয় ভগ্নাংশ হবে 17-এর 5, তৃতীয় ভগ্নাংশ হবে 15-এর 11, আর চতুর্থ ভগ্নাংশ হবে 8-এর 3। তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই লিখতে পারবে খাতায়, তাই না? হ্যাঁ, ওকে, আচ্ছা, এবার আমরা 9 নম্বর প্রশ্নটা একটু দেখি। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, এখানে যে অঙ্কগুলো আছে এগুলো সবগুলোকে গ্রামে প্রকাশ করতে হবে। 4 কিলোগ্রামকে গ্রামে, 6 কিলোগ্রামকে, 7 কিলোগ্রাম 300 গ্রামকে গ্রামে, 8 কিলোগ্রাম এবং 850 গ্রামকে আমরা গ্রামে প্রকাশ করব। তো দেখো সেটা আমরা খাতায় কিভাবে করে করতে পারি। 9 এর যে 1 নাম্বার সেটা আমরা কিভাবে করে করব। আমরা জানি 1 কিলোগ্রাম সমান সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে 4 কিলোগ্রাম সমান সমান কত? 1000 গুণন 4 সমান সমান 4000 গ্রাম। উত্তর হচ্ছে 4000 গ্রাম। 9 এর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 6 কিলোগ্রাম সমান 1000 গুণন 6 সমান সমান 6000 গ্রাম। উত্তর হবে 6000 গ্রাম। 9 এর যে 3 নাম্বারটা আছে সেটা হচ্ছে যে আমরা জানি 1 কিলোগ্রাম সমান সমান হচ্ছে 1000 গ্রাম। 7 কিলোগ্রাম এবং 300 গ্রামকে আমরা যদি বানাই, তাহলে 7 কিলোগ্রাম অর্থাৎ 7কে আমরা 1000 দিয়ে গুণ দিব, তাহলে এটা গ্রাম হয়ে যাবে। আর এখানে 300টা যে আছে এটা যোগ করে দিব, তাহলে 7000 আর 300 যোগ করলে কত হয়? 7300 গ্রাম। তাহলে উত্তর হবে কত? 7300 গ্রাম। আশা করছি তোমরা বুঝতে পারতেছো 3 নাম্বারটা। দেখো 3 নাম্বার প্রশ্নটা দেখবে এবং উত্তরটা দেখবে অবশ্যই, নাহলে বুঝতে পারবে না। এবং 4 নাম্বারটা দেখো। 4 নাম্বার হচ্ছে আমরা জানি 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে 8 কিলোগ্রাম 850 গ্রামকে আমরা কিভাবে করে বানাবো গ্রাম? 8 কিলোগ্রামকে আমরা বানাবো 8 গুণন 1000 গ্রাম আর প্লাস বা যোগ 850 গ্রাম। তাহলে এখানে 8 দিয়ে 1000 কে গুণ দিলে হবে 8000 গ্রাম আর 850 গ্রাম, তাহলে 8850 গ্রাম আমরা যোগ করলে হবে 8850 গ্রাম। তাহলে এই যে 4 নাম্বার, তোমরা এটা দেখতে পাচ্ছ আশা করছি। 9 এর 4 নাম্বার যে প্রশ্নের উত্তরটা সেটা হবে এটা। ওকে, হ্যাঁ, এখন আসো আমরা 10 নাম্বারটা দেখি। 10 নাম্বার প্রশ্নটা হচ্ছে, রিমনের বিদ্যালয়ে 4টা বেজে 15 মিনিটে ছুটি হয়। 4টা 15 মিনিটে ছুটি হয়, তার বাসায় পৌঁছাতে 40 মিনিট সময় লাগে। সে কয়টায় বাসায় পৌঁছায়? তো এটা আমরা যদি করি খাতায়, তাহলে আমাদের অ্যান্সারটি দাঁড়াবে এইভাবে, যে বিদ্যালয়ে ছুটি হয় 4টা 15 মিনিটে। বিদ্যালয় ছুটি হয় 4টা 15 মিনিটে,
বাসায় পৌঁছাতে, এখানে পৌঁছানে হয়ে গেছে, এখানে হবে পৌঁছাতে। বাসায় পৌঁছাতে সময় লাগে 40 মিনিট লাগে, এই জন্য আমরা যোগ করে দিব। তাহলে 15 সাথে 40 যোগ করলে হবে 55 মিনিট, আর এখানে 4টা, তার মানে বিমল বাসায় পৌঁছায় 4টা 55 মিনিটে। উত্তর হবে 4টা 55 মিনিটে। ওকে, আশা করছি তোমরা 10 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো এবং খাতায় লিখতে পারবে। ওকে, আচ্ছা, এবার আমরা 11 নম্বর প্রশ্নটা দেখি। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে জ্যামিতিক প্রশ্ন। 11 নম্বর চিত্রগুলো লক্ষ্য করো এবং উত্তর দাও। এই যে চিত্রগুলো, হ্যাঁ, এটা হচ্ছে আই নাম্বার চিত্র, এটা হচ্ছে ডাবল আই নাম্বার চিত্র, এটা হচ্ছে ট্রিপল আই নাম্বার চিত্র। তো তোমরা একটু প্রশ্নগুলো ভালো করে দেখো, আমি প্রশ্নগুলো আবার বলতেছি না, কারণ এই প্রশ্নগুলো দেখে তোমরা হচ্ছে আমার খাতায় আমার অ্যান্সার গুলো দেখবে, তাহলে অবশ্যই প্রশ্ন উত্তর যদি একসাথে না দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো এই হচ্ছে প্রশ্ন আর এই হচ্ছে আমাদের উত্তর। দেখো, উত্তর হচ্ছে যে আই নাম্বার যে চিত্রটি আছে তার আমরা এইভাবে লিখবো যে আই নং চিত্রটির নাম হচ্ছে সমকোণ। আই নং চিত্রটির নাম কি? আই নং চিত্রটির নাম হচ্ছে সমকোণ। হ্যাঁ, আই নং চিত্রটির নাম হচ্ছে সমকোণ। এটি 90 ডিগ্রির সমান। তাহলে আই নং চিত্রটির নাম হচ্ছে সমকোণ, এটি হচ্ছে 90 ডিগ্রির সমান। ওকে, তারপরে 2 নম্বরে আমরা লিখবো যে ডাবল আই নং চিত্রটির নাম হচ্ছে সূক্ষ্মকোণ এবং এটি 90 ডিগ্রি অপেক্ষা ছোট। 2 নং চিত্রটির নাম সূক্ষ্মকোণ এবং এটি 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আর 3 নং চিত্রটির নাম হচ্ছে স্থূলকোণ এবং এটি 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট। এইভাবে করে তোমরা 11 নং প্রশ্নের উত্তরটিও লিখতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো এই যে আমরা 1 থেকে 11 নং প্রশ্ন পর্যন্ত দেখলাম, তোমরা যদি খাতায়, আমি প্রশ্নগুলো আরেকবার দেখাচ্ছি। এই যে আমাদের প্রশ্নটি, এই যে আমাদের প্রশ্নটি, হ্যাঁ, এই প্রশ্নটি, এই যে প্রশ্ন দেখো তোমরা, এই যে প্রশ্নটি, এই পাশে যদি আমরা দেখি, এই যে শূন্য স্থান, তারপর আমাদের থাকবে সংক্ষিপ্ত, তারপর এই যে বড় প্রশ্ন এই পর্যন্ত, এই যে বড় প্রশ্ন, এই যে। তো আমরা যদি এই প্রশ্নগুলো পরীক্ষার খাতায় আমি যেভাবে করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, যদি তোমরা সুন্দর করে এইভাবে লিখে আসতে পারো, তাহলে আশা করছি তোমরা পরীক্ষায় অবশ্যই 100 মার্কসের অ্যান্সার করতে পারবে। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, এবং আর কোন সাবজেক্টে তোমাদের ভিডিও প্রয়োজন সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের সেই ভিডিওটি দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও, আমি তোমাদের জন্য দোয়া করি তোমাদের জন্য পরীক্ষা ভালো হয়। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।